ওয়েলকাম আজকের ক্লাসে সবাইকে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে থার্মোডাইনামিক্সের একটা টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক। এখন আমরা থার্মোডাইনামিক্সে ঢুকলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বেসিক্স ছিল। আজ থেকে তাহলে আমাদের থার্মোডাইনামিক্স শুরু হলো। এখানে আমি বোর্ডে লিখে রেখেছি আজকের টপিক আন্তঃশক্তি ও আন্তঃশক্তির পরিবর্তন। আন্তঃশক্তিকে বলে ইন্টারনাল এনার্জি, আর তার পরিবর্তন আমরা এই ক্লাসটাতে আলোচনা করব। একটা সিস্টেমের নিজস্ব কিছু শক্তি থাকে, সেটাকেই বলা হচ্ছে তার অবস্থানের জন্য বা তার অস্তিত্বের জন্য একটা শক্তি তার মধ্যে থাকে। তার প্রমাণ আমরা কিভাবে পাই? যেমন কোনো কিছুটা পরিমাণ জল যদি জমে বরফে পরিণত হয় তাহলে তাপ উৎপন্ন হয়। আমরা এগুলো ছোট ক্লাসে, নিচু ক্লাসে শিখেছি যে 1 গ্রাম বরফের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। তার মানে কি শিখেছিলাম? যে 1 গ্রাম বরফ যদি গলে জলে পরিণত হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এবং 1 অ্যাটমসফিয়ার চাপে, তাহলে 80 ক্যালোরি তাপ নির্গত হয়। আমি তো এই তাপটা দিইনি, তাহলে এই তাপটা পেলাম কোথা থেকে? তার মানে এই যে শক্তিটা, যেটা বরফ জলে পরিণত হলো এবং শক্তিটার মুক্তি হলো, এই শক্তিটা ওই সিস্টেমের মধ্যে ছিল। থার্মোডাইনামিক্সে আমরা বিভিন্ন রকম সিস্টেম নিয়ে আলোচনা করি, সেই সিস্টেম নিয়েই আলোচনা করি। আমাদের সিস্টেম সলিড হতে পারে, গ্যাস হতে পারে, লিকুইড হতে পারে। তো এই সিস্টেমের মধ্যে অনেক অণু, পরমাণু আছে। তো এই সমস্ত অণু, পরমাণুর তো কিছু শক্তি থাকবে, যেমন নিউক্লিয়াস আছে, তো নিউক্লিয়ার এনার্জি থাকবে। ইলেকট্রন রিপালশন মানে বিকর্ষণজনিত শক্তি থাকবে একটা। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বিকর্ষণ রয়েছে। আচ্ছা, নিউট্রন আছে কিছু। তো এই যে বিভিন্ন অবস্থার মধ্যে অণু পরমাণুর মধ্যে স্থানান্তরজনিত শক্তি, অর্থাৎ ট্রান্সলেশনাল এনার্জি। একটা সলিড আর লিকুইডের মধ্যে কি পার্থক্য? যেমন সলিডে অণুগুলোর কোনো মুভমেন্ট নেই, এক জায়গায় স্থির আছে। লিকুইড আর গ্যাসে অণুগুলোর মুভমেন্ট আছে। লিকুইডের মধ্যে গ্যাস অণুগুলো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, গ্যাসে অণুগুলো ইতস্তত চারিদিকে ছুটে বেড়াচ্ছে, একে আমরা ব্রাউনীয় গতি বলে থাকি। তাহলে এই যে শক্তিগুলো, এই শক্তিগুলো কিন্তু সমস্তই যদি আমরা ধরি তাহলে একটা সিস্টেমের শক্তির উৎস, একটা সিস্টেমের নিজস্ব তার অবস্থানের জন্য এই যে শক্তির উৎস, যেই শক্তিটা ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন যদি আমরা কয়লাকে দহন করি তাহলে তাপও পাই, আলোও পাই। তো এই শক্তিটা ওই সিস্টেমে নিশ্চয়ই নিজস্ব কিছু শক্তি ছিল, যেই শক্তিটা তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয়েছিল। এই যে শক্তি যেটা ভেতরে ছিল সেটাকে আমরা বলছি ইন্টারনাল এনার্জি বা আন্তঃশক্তি। আর কি হতে পারে? ভাইব্রেশনাল এনার্জি। যেমন একটা অণুর মধ্যে ভাইব্রেশন আছে, তাহলে সেই শক্তিটা পাবো আমরা। যদি তারপর রোটেশন, ঘূর্ণনজনিত শক্তি, এই সমস্ত শক্তির সমষ্টি হলো তার ইন্টারনাল এনার্জি। তাহলে সংজ্ঞা হিসেবে আমরা কি মনে রাখবো? একটা সংজ্ঞা হিসেবে মনে রাখবো একটা সিস্টেম অবস্থানের জন্য বা অস্তিত্বের জন্য যে পরিমাণ শক্তি তার মধ্যে আছে, সেই শক্তি কি কি হতে পারে আমরা আলোচনা করলাম। যেমন একই ধরনের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ কাজ করতে পারে, সেটাকে বলে আন্তরাণবিক আকর্ষণ বা আন্তরাণবিক বিকর্ষণ। সেই শক্তিগুলো কিন্তু সিস্টেমের শক্তির উৎস। এই শক্তিটা ব্যয় করেই একটা সিস্টেম বিভিন্ন রকম কার্য সম্পাদন করে বা একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয়। যেভাবে আমরা দেখলাম যে কয়লাকে পোড়ানোর জন্য তাপশক্তি, আলোক শক্তি পাওয়া গেল। বরফ জলে পরিণত হওয়ার জন্য 1 গ্রাম যদি হয় তাহলে 80 ক্যালোরি পরিমাণ শক্তির মুক্তি হলো। একটা উচ্চচাপে স্টিম,
যদি নিম্নচাপে আসে সম্প্রসারিত হয় তাহলেও কার্য সম্পাদিত হয়। এক্ষেত্রেও বাইরে থেকে কিছু প্রয়োগ করা হলো না, অথচ শক্তি উৎপন্ন হলো। আন্তঃশক্তি সম্পর্কে কিছু জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন কোনো সিস্টেমের আন্তঃশক্তি, কোনো সিস্টেমের, প্রথমে আমি পয়েন্টগুলো লিখবো তারপর এক্সপ্লেন করবো। আন্তঃশক্তি পরিমাণগত ধর্ম, পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি, পরিমাণগত বা এক্সটেন্সিভ প্রপার্টি। নাম্বার 2, আন্তঃশক্তি অবস্থার অপেক্ষক, অর্থাৎ স্টেট ফাংশন। নাম্বার 3, উষ্ণতা বৃদ্ধি করলে আন্তঃশক্তি বৃদ্ধি পাবে, উষ্ণতা বৃদ্ধিতে আন্তঃশক্তি বাড়বে। নাম্বার 4, কোনো নির্দিষ্ট অবস্থায় কোনো সিস্টেমের আন্তঃশক্তি প্রকৃতির ওপর নির্ভর করে। কি দেখতে পাচ্ছি তাহলে? ফার্স্ট পয়েন্ট, একটা সিস্টেমের আন্তঃশক্তি পরিমাণগত ধর্ম। যেমন 1 গ্রাম জলের যা আন্তঃশক্তি হবে, 5 গ্রাম জলের আন্তঃশক্তি তার 5 গুণ হবে। অর্থাৎ সিস্টেমের আন্তঃশক্তি তার পরিমাণের ওপর নির্ভর করে। কত পরিমাণ ভর আছে সেই সিস্টেমটা তৈরি হয়েছে, কত পরিমাণ ভর দিয়ে, তার উপর সিস্টেমটা নির্ভর করছে। সেই জন্য এটাকে আমরা বলছি পরিমাণগত ধর্ম বা এক্সটেন্সিভ প্রপার্টি। নাম্বার 2, যে একটা সিস্টেমের আন্তঃশক্তি একটা অবস্থার অপেক্ষক বা স্টেট ফাংশন। তার মানে স্টেট ফাংশন কি আমরা আগেই শিখেছি, যে আন্তঃশক্তির পরিবর্তন তাহলে কি হবে, এক অন্তিম অবস্থা এবং প্রাথমিক অবস্থার উপর নির্ভর করবে। কোন পথে আমরা এই পরিবর্তনটা করেছি তার উপর নির্ভর করবে না। যদি অনেকগুলো পরিবর্তন করি এবং প্রতি ক্ষেত্রে দেখা যায় যে আমি বিভিন্ন পথে পরিবর্তন করেছি, কিন্তু প্রতি ক্ষেত্রেই আমার প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থার সমান, তাহলে সেই প্রতি ক্ষেত্রে কিন্তু আন্তঃশক্তির পরিবর্তন সমান হবে। যেমন গ্লুকোজের দহন, C6H12O6, C6H12O6 গ্লুকোজকে যদি অক্সিজেনের উপস্থিতিতে দহন করা যায় তাহলে কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। এটাকে আমরা দুই রকম ভাবে করতে পারি। একটা হচ্ছে একটা পদ্ধতি হচ্ছে কি করে আমরা সরাসরি দহন করি, সরাসরি দহন করে করতে পারি। তাহলে লিখলাম আমি সরাসরি দহন করতে পারি। আর আরেকটা পদ্ধতি হতে পারে যে এনজাইমের উপস্থিতিতে আমি এই পরিবর্তনটা করতে পারি, এনজাইমের সহায়তায় পরিবর্তনটা করতে পারি। কিন্তু যদি প্রতি ক্ষেত্রে এই প্রাথমিক অবস্থা আর অন্তিম অবস্থা সমান থাকে তাহলে কিন্তু আন্তঃশক্তিও সমান হয়। 3 নম্বর পয়েন্ট, উষ্ণতা বৃদ্ধিতে আন্তঃশক্তি বাড়বে। একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জি কোন কোন শক্তি দিয়ে তৈরি হয় সেটা আমরা বলেছিলাম, যে সিস্টেম যেহেতু অণু পরমাণু দিয়ে তৈরি, তাই অণু পরমাণুর ভাইব্রেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, রিপালশন আন্তরাণবিক বিকর্ষণ বা আকর্ষণজনিত শক্তি, তারপরে আরো আছে তাপীয় শক্তি, এই সমস্ত অনেক রকম ট্রান্সলেশনাল এনার্জি মানে স্থানান্তরজনিত শক্তি, এই সমস্ত মিলিয়ে একটা সিস্টেম তৈরি হয়। দুটো পয়েন্টই একেবারে একই সাথে আলোচনা হয়ে যাবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সিস্টেমের আন্তঃশক্তি তার প্রকৃতির ওপর নির্ভর করে। তাহলে এই যে শক্তিগুলো আছে, এই শক্তিগুলো একটা অণু থেকে আরেকটা অণুতে আলাদা হবে।
সেই কারণে বন্ধন শক্তি বাদ পড়ে গেছিল, বন্ধন শক্তি। তো এই শক্তিগুলো একটা অণু থেকে আলাদা হবে, সেই জন্য সিস্টেমের প্রকৃতি তার আন্তঃশক্তি তার প্রকৃতির ওপর নির্ভর করবে। যেমন একই চাপ ও উষ্ণতায় 1 মোল অক্সিজেনের সাথে 1 মোল নাইট্রোজেনের ইন্টারনাল এনার্জি আলাদা হবে। আর উষ্ণতা যদি বাড়ে তাহলে এই সমস্ত এনার্জিগুলো বাড়বে, তার ফলে তার ইন্টারনাল এনার্জিও বাড়বে। আন্তঃশক্তির পরিবর্তন। কোন সিস্টেমের মোট আন্তঃশক্তি কিন্তু আমরা মাপতে পারি না, সেটা এখনো আবিষ্কার হয়নি। আন্তঃশক্তির পরিবর্তন আমরা মাপতে পারি। টোটাল আন্তঃশক্তি কত একটা সিস্টেমে সেটা মাপা যায় না, সেই ব্যবস্থা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। যেটা আমরা মাপতে পারি সেটা হচ্ছে পরিবর্তন। আমরা প্রথমে জানবো যে প্রকাশ করি আমরা ক্যাপিটাল ইউ দিয়ে, কোথাও কোথাও ই দিয়েও প্রকাশ করা হয়। তো আমরা থার্মোডাইনামিক্সের আলোচনা যতক্ষণ অবধি করবো আমরা ইউ দিয়েই প্রকাশ করবো, আমরা ই দিয়ে প্রকাশ করব না, আমরা ইউ দিয়েই প্রকাশ করব। আন্তঃশক্তির পরিবর্তনকে আমরা বলবো এইভাবে ডেল্টা ইউ ইকুয়াল টু U2 মাইনাস U1। এখানে U2 হচ্ছে অন্তিম একটা সিস্টেমের অন্তিম আন্তঃশক্তি, আর U1 এটা হচ্ছে প্রাথমিক আন্তঃশক্তি। যেমন আমার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা আছে, তোমরা সেটা জানো না, তোমরা আমাকে 50 টাকা দিলে, কেউ আছে, তো সে আমার অ্যাকাউন্টে টাকাটা বাড়লো, বেড়ে কত হলো তোমরা জানতে পারবে কি? পারবে না, যেহেতু আগে কত ছিল জানতে না, সেই জন্য 50 টাকা দেওয়ার পর কত হবে জানতে পারবে না। যেটা জানতে পারবে যে আগে আমার কাছে যা ছিল তার চেয়ে আমার কাছে এখন 50 টাকা বেশি আছে। সেই রকম ভাবেই আমরা কোনো বিভিন্ন রকমের প্রক্রিয়ায়, যেমন ডাইরেক্ট হিট করেও হতে পারে, বা সেই সিস্টেমের ওপর যদি আমি কোনো কার্য করি তাহলেও হতে পারে, তাহলে আমি আন্তঃশক্তি সিস্টেমে বাড়াতে পারবো। এবার আন্তঃশক্তির প্রথমে কত ছিল আমি জানি না, পরে কত হলো জানি না, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে ডেল্টা ইউ, অর্থাৎ আন্তঃশক্তির পরিবর্তনটা কিন্তু আমি মাপতে পারবো। রাসায়নিক বিক্রিয়ায় আন্তঃশক্তির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়ায় আন্তঃশক্তির পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়া আমরা কাকে বলবো? এই A to B, এটাকে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া বললাম। রাসায়নিক বিক্রিয়া মানে একটা পদার্থ থেকে একটা পদার্থ বা পদার্থ সমূহ থেকে অন্য আরেকটা পদার্থ বা পদার্থ সমূহ বা গুলি উৎপন্ন হয়েছে। এখানে এই রাসায়নিক বিক্রিয়ার সাথে যে উপাদানগুলো জড়িত থাকে এদেরকে আমরা বলছি বিক্রিয়ক, আর এটাকে আমরা বলছি বিক্রিয়াজাত। বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হলো, এটাকে আমি বললাম রাসায়নিক বিক্রিয়া। এবার যখন এটাই আমার কাছে সিস্টেম। এবার সিস্টেমের পরিবর্তনের শুরুতে প্রাথমিক অবস্থা বলতে আমি কি বুঝবো? তখন শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ ছিল, বিক্রিয়াজাত পদার্থ ছিল না। তাহলে প্রাথমিক অবস্থায় সিস্টেমের আন্তঃশক্তি হয়ে যাবে শুধুমাত্র বিক্রিয়কের আন্তঃশক্তি। যখন সিস্টেম বিক্রিয়াটা শেষ হচ্ছে তখন সিস্টেমের আন্তঃশক্তি হয়ে যাবে UB, অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থের আন্তঃশক্তি, কারণ সেই সময় বিক্রিয়ক পদার্থ সম্পূর্ণরূপে বিক্রিয়াজাততে রূপান্তরিত হয়ে গেছে। এই হলো আমার আন্তঃশক্তি। তাহলে আন্তঃশক্তির পরিবর্তন কি হবে? আন্তঃশক্তির পরিবর্তন হবে ডেল্টা ইউ ইকুয়াল টু UB মাইনাস UE। তাহলে UB আর UA হচ্ছে মোলার আন্তঃশক্তি। মোলার আন্তঃশক্তি মানে আন্তঃশক্তি প্রতি মোল। এবার এখানে দুটো শর্তের কথা আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1,
যদি ইউ এ বড় হয় আর ইউ বি ছোট হয়, ইউ এ বড় ইউ বি ছোট, তাহলে এই রিলেশনের দিকে তাকালে আমি কি দেখতে পাচ্ছি, তখন ডেল্টা ইউ আমার নেগেটিভ হয়ে যাবে। ডেল্টা ইউ নেগেটিভ হলে বিক্রিয়াটা হয়ে যাবে তাপদায়ী বিক্রিয়া। বিক্রিয়াটা হবে তাপদায়ী বিক্রিয়া। এই বিক্রিয়ায় বাইরে থেকে তাপ দিতে হবে। আরেকটা শর্ত নাম্বার টু, উল্টো কেস, তখন কি হবে, ইউ বি যদি ইউ বি বড় হয় আর ইউ এ ছোট হয়, তাহলে ডেল্টা ইউ হয়ে যাবে ধনাত্মক এবং এই বিক্রিয়াটা তাপগ্রাহী হবে। এই বিক্রিয়ায় আমাকে বাইরে থেকে তাপ দিলে তবে বিক্রিয়াটা সম্পন্ন হবে। তাহলে এই হয়ে গেল আমাদের আজকের আলোচনা। খুব ইম্পর্টেন্ট আলোচনা। ক্লাসের শুরুতেই বলেছিলাম যে এতক্ষণ অবধি এর আগের ক্লাসগুলোতে আমরা ছিলাম থার্মোডাইনামিক্সের বেসিক্সে, আজ থেকে থার্মোডাইনামিক্সের মেইন পোর্শনে আমরা ঢুকলাম। আন্তঃশক্তি দিয়ে সেটা শুরু হলো। আন্তঃশক্তি একটা বেশ কনফিউজড হয়ে যায় বাচ্চারা, তো সেই জন্য নিজেদের কনফিউশন ক্লিয়ার করো, পরিষ্কার ধারণা তৈরি করো, ভিডিও দেখতে থাকো আর 11-এ ভালো ফল লাভ।